এটা খুবই সিম্পল অঙ্ক। স্যার এই টেবিল কি লেখা লাগবে? না, হ্যাঁ টেবিল লিখবে, খাতায় লিখবা, পুরোটা খাতায় লিখবা। কিন্তু এই টেবিল যদি তোমাকে অঙ্ক দেওয়া হয়, তা সাধারণত অঙ্ক এই যে আমরা ইউরিয়া টিএসপি এই এমওপি ক্যালকুলেশন অঙ্কটাই দিব, ভেরি সিম্পল। আর এগুলো দিলে একটু কমপ্লিকেটেড, অনেক সময় তোমরা করতে চাও না, যদিও ভেরি মানে ইজি, কঠিন না আর কি, যেহেতু এই টেবিলটা তোমাদের সামনে থাকবে। এখানে বলা হচ্ছে যে যে একজন কৃষিবিদ আর কি, তুমি রিকমেন্ড করতে চাও ইউরিয়া টিএসপি এমপি ফার্টিলাইজার এমওপি ফার্টিলাইজার একটা সয়েল, সেটা হচ্ছে যে লুমি সয়েল বা একটা সয়েল মনে করো। সে তার ইল গোল হচ্ছে 4.5 টন পার হেক্টর, মানে 4.5 টন পার হেক্টর তোমার টার্গেট ইল। ঠিক আছে। এরপর হচ্ছে দ্য ইনিশিয়াল সয়েল কন্টেন্ট 0.1% টোটাল নাইট্রোজেন। ইনিশিয়াল সয়েল কন্টেন্ট মানে কি? তোমার এক্সপেরিমেন্টের আগের সয়েল, আমরা সয়েল কালেক্ট করি না, এক্সপেরিমেন্টের আগে যে সয়েলটা কালেক্ট করো তার পরিমাণ হচ্ছে নাইট্রোজেন 0.1%। ঠিক আছে। এরপরে অ্যাভেলেবল ফসফরাস হচ্ছে 18 বিপিএম, এবং পটাশিয়াম হচ্ছে 0.15 মিলি ইকুইভ্যালেন্ট পার 100 গ্রাম। এই ভ্যালুটা তুমি ইনিশিয়াল সয়েলে পাইলা। এরপরে ফার্টিলাইজার রিকমেন্ডেশন করবা ওই সয়েলের জন্য। কোন সয়েল? যেটা তোমার টার্গেট হচ্ছে 4.5 টন পার হেক্টর। ঠিক আছে। এটা আর কি, এটার ক্যালকুলেশন দেওয়া আছে দেখ এখানে, যে এখানে দেওয়া আছে নিউটন কয়েন ইন্টারপ্রিটেশন সয়েল টেস্ট ভ্যালু ফার্টি রিকমেন্ডেশন কেজি পার হেক্টর। এই টেবিলটা তোমাদের দেওয়া থাকবে। ঠিক আছে। এই টেবিলটা দেওয়া থাকবে, আর এটা হচ্ছে ক্যালকুলেশন ইকুয়েশন, যে ফার্টিলাইজার রিকমেন্ডেশন সমান হচ্ছে ইউআর মাইনাস সিআই বাই সিএস ইন্টু এসটি মাইনাস এলএস। এইটা হচ্ছে মেইন সূত্র। এই সূত্রটা মনে রাখলে অনেক সময় কিন্তু তোমরা যখন এক্সপেরিমেন্ট করো ফিল্ডে, তখন কিন্তু এই ক্যালকুলেশন অনেক সময় করতে হয়। ঠিক আছে। টার্গেট ভ্যালু বেসড অন ইউর টার্গেট ভ্যালু। এখানে হচ্ছে এটা হচ্ছে এফআর হচ্ছে ফার্টিলাইজার রিকমেন্ডেশন, এটা হচ্ছে আপার লিমিট অফ দ্য রিকমেন্ডেড ফার্টিলাইজার ফর দ্য রেসপেক্টিভ এসটিভিআই ক্লাস। এই যে এসটিভিআই ক্লাস, এই যে টেবিলটা তোমাদের দেওয়া থাকবে। এরপরে সিআই হচ্ছে ইউনিট অফ ক্লাস ইন্টার ইউনিট অফ ফার্টিলাইজার রিকমেন্ডেশন, সিআই ইউনিট অফ ক্লাস ইন্টারভাল। ইন্টারভালটা কত? এই যে লো, মানে লোয়ার লিমিট এবং আপার লিমিটের যে ইন্টারভাল সেটা। এরপরে ইউআর হচ্ছে আপার লিমিট অফ দ্য রিকোয়ারমেন্ট ভ্যালু। আপার লিমিট কোনটা? ধরো যদি লো ক্লাস হয় তাহলে আপার লিমিট কোনটা? 0.180। এরপরে সিএস হচ্ছে ইউনিট অফ ক্লাস ইন্টার ইউজ ফর এসটি বাই ক্লাস। এরপরে এসটি সয়েল টেস্ট ভ্যালু। সয়েল টেস্ট ভ্যালু কোনটা? যে ভ্যালুটা তুমি সয়েল ইনিশিয়াল সয়েল টেস্ট করে পাইলে, অর্থাৎ অঙ্কে দেওয়া আছে যে ভ্যালুটা। ঠিক আছে। এরপরে এল হচ্ছে লোয়ার লিমিট অফ দ্য সয়েল টেস্ট ভ্যালু। এই যে সয়েল টেস্ট ভ্যালু যেটা ছিল, এর লোয়ার লিমিটটা কত? ঠিক আছে। এখন এটা দিয়ে আমরা জাস্ট অঙ্কটা করলাম, যদি নাইট্রোজেন চিন্তা করি, যে নাইট্রোজেন কি ছিল? 0.09, তার মানে ভেরি লো ক্লাসে ছিল নাইট্রোজেন। তাই ছিল কিনা? আমাদের অঙ্কে কি ছিল? জাস্ট একটা যদি চিন্তা করি, যে নাইট্রোজেন দ্য ইনিশিয়াল সয়েল কন্টেন্ট 0.1% টোটাল নাইট্রোজেন, সরি 0.1% হচ্ছে লোতে ছিল। এই লোর ভিতরে দেখো 0.1%, মানে 0.91 থেকে 0.18 লোতে ছিল, লো ক্লাসে ছিল। ঠিক আছে। এখন আমরা লো ক্লাসে ক্যালকুলেশন করলাম। এখন 120 কি ছিল? 120টা হচ্ছে এই যে ইউআর আপার লিমিট অফ দ্য রিকমেন্ডেড ফার্টিলাইজার অফ দ্য এসটিভিআই ক্লাস। রিকমেন্ডেড, রিকমেন্ডেড লোতে কত ছিল দেখো? আপার লিমিট ছিল কত? 120। লো, এই যে লো, এই যে টেবিলে যদি চিন্তা করো, লোতে ছিল কত? 120 আপার লিমিট। ঠিক আছে। এরপরে মাইনাস সিআইসিএস 39.9 কত? 120 থেকে 80.1 যদি বিয়োগ করো তাহলে কত হবে? 39.9। এরপরে 0.089, তার মানে কি এই যে এসটি বাই ক্লাসের ইন্টারভাল 0.18 থেকে 0.091 বিয়োগ করলে যেটা হবে সেটা 0.089 ইন্টু 0.1। পয়েন্ট 0.1 হচ্ছে এই যে আপার লিমিট, আসলে 0.1 মানে 0.18 হতো এটা, মাইনাস হচ্ছে 0.091 এই লোয়ার লিমিট। এটা বসায় দিলেই হয়ে গেল নাইট্রোজেন। ঠিক আছে। এখন এই নাইট্রোজেনকে আমরা ইউরিয়াতে জাস্ট কনভার্ট করলাম, যে পরে নাইট্রোজেন পাওয়া গেল সেটা কি? যে ওই যে মানে 46% নাইট্রোজেন, তাহলে 100 কেজিতে থাকে 46 কেজি, এটা জাস্ট কনভার্ট করলাম, এত কেজি এত কেজি পার হেক্টর। ঠিক আছে। তো এই অনুরূপ ভাবে ফসফরাস পটাশিয়ামের ক্ষেত্রে ক্যালকুলেশন।
ভেরি সিম্পল অঙ্ক, পরীক্ষায় দেওয়া হয় সাধারণত। তবে আমার মনে হয় যে এই যে ওই অঙ্কটা দিব আমরা, এই যে প্রথম যে থাকবে, এটা হয়তো তোমাদের ভ্যালু চেঞ্জ হবে, নাইট্রোজেনের ডোজ চেঞ্জ হবে, এরিয়াটা চেঞ্জ হবে, বাকি ক্যালকুলেশন তোমাদের করতে হবে, ঠিক আছে? তো এটা তোমরা খাতায় লিখবা, জাস্ট খাতায় লিখবা, আমি সাইন করবো, সামনের সপ্তাহে এসে হয়তো তোমাদের একটা ইয়ে দিব। আমি যদি ডিপার্টমেন্টে যাই তাহলে তোমাদেরকে সময় দিব, আমি সবাইকে জানাবো আর কি আগে থেকে, ঠিক আছে? তাহলে কোনো কোশ্চেন আছে কিনা বলো, না তাহলে আমরা ক্লাসে চলে যাই। এখন অনেকে আসছো আর কি, প্রায় 100 জন আসছো, ঠিক আছে? তো তোমাদের শীট দেওয়া আছে, লিমন একটু শীটটা দিয়ে দিও সবাইকে। জি স্যার। ওকে, এখন আমরা আসি হচ্ছে আমাদের যে একটা চ্যাপ্টার আছে আর কি, একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে আসতেছি। চ্যাপ্টারটা হচ্ছে প্রবলেম সয়েল। আসছে, দেখো তো, দেখা যায়? জি স্যার। বাট আমার এখানে ঝামেলা করতেছে। তো তো দেখা 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 যায় না স্যার। প্রবলেম, কোন একটা জায়গায় ইয়ে হয়েছে। দাঁড়াও। আচ্ছা আমি এক করতেছি, দাও। লিমন এখন দেখা যায়? না স্যার, আসে নাই? এখন আসছে স্যার। ওকে, তোমাদের এখান থেকে একটা কোশ্চেন থাকবে এই চ্যাপ্টার থেকে হয়তো বা, ঠিক আছে? পরীক্ষায় একটা বা দুইটা সর্বোচ্চ। তে তোমরা তো অলরেডি জানো প্রবলেম সয়েল, যে যে সয়েলটা ক্রপ করার জন্য আমাদের সমস্যা, মানে ক্রপ করতে যে হ্যাম্পার্ড হয় অথবা ক্রপের ক্ষতি করে, সেটাই প্রবলেম সয়েল। যেমন হচ্ছে স্যালাইন সয়েল, অথবা স্যান্ডি সয়েল, অথবা ফ্লাডেড সয়েল, অথবা পিট সয়েল, সবই কিন্তু প্রবলেম সয়েল, ঠিক আছে? তো আমরা যে মেইনলি স্যালাইনিটি নিয়ে কথা বলবো, কারণ যেহেতু এই অঞ্চলটা স্যালাইনিটি প্রোন এরিয়া, স্পেশালি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, বরগুনা। তো এই জন্য স্যালাইন সয়েলটাই বেশি ভাইটাল ইস্যু আর কি। তো অনেক সময় কিন্তু ভাই ভাই কোশ্চেন করে, তোমরা অনেকেই যে ধান গবেষণায় পরীক্ষা দিতে যাও, পাট গবেষণায় যাবা, অনেকেই পরীক্ষা দিতে যাবা, দেখবা যে স্যালাইন সম্পর্কে কিছু কোশ্চেন করবে, যে স্যালাইনিটির কারণটা কি, কেন হয়, কিভাবে রিকভার করবা, ঠিক আছে? এটা আর কি। তো কজেস অফ স্যালাইনিটি আসলে ন্যাচারাল কজ, আর্টিফিশিয়াল কজ। আমাদের যে এই দক্ষিণবঙ্গে হচ্ছে আসলে ন্যাচারাল কজ। কারণটা কি, যে আমরা কি করতেছি,
যে আমাদের এই যে সি যে আছে সাগর, সাগরে পানি এসে কি অটোমেটিক কিন্তু ইনান্ডেশন হয়ে যাচ্ছে। অথবা কি হচ্ছে যে ইভাপোরেশন ট্রান্সপিরেশনের কারণেও যখন হাই মানে ওয়াটারটি ইভাপোরেশন হয়ে যায় তখন কি হয়, সল্ট পানির মাটির উপরে উঠে আসে বা রয়ে যায়, সেটাকে আসলে প্রবলেম করে ক্রপ প্রোডাকশনের জন্য। ঠিক আছে, এই ছবিটা তো দেখা যায় আর কি কিভাবে হচ্ছে আর কি। অথবা আমরা অনেক সময় ইরিগেশন ওয়াটার ইউজ করি, স্যালাইনিটি স্যালাইন ওয়াটার ইউজ করি, এটার কারণে কিন্তু স্যালাইনিটা হয়ে যায়। দেখেন কজেস অফ স্যালাইনিটি কি কি কারণে হয়, যেমন ন্যাচারাল ওয়েদারিং হচ্ছে, তারপরে হচ্ছে ফ্লাকচুয়েটিং ডেপথ অফ গ্রাউন্ড ওয়াটার, এরপর হাই রেট অফ ইভাপোরেশন, এরপর সি ওয়াটার ইনান্ডেশন, ইরিগেশন ওয়াটার স্পেশালি স্যালাইন ওয়াটার ইউজ ফর ইরিগেশন, এবং পোর ড্রেনেজ সিস্টেম অথবা ড্রেনেজ রেস্ট্রিকশন। এগুলো যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ভাইবা। যদি তোমাকে কোশ্চেন করা হয় যে তুমি বলো দেখি যে বাংলাদেশে স্যালাইনিটির প্রবলেমটা কি কি কারণে হয়, দিস ইজ দা কজ। ঠিক আছে, এরপরে কিছু ক্রপ আছে যে যেটা কি হাই হাই স্যালাইন টলারেন্ট ক্রপ, যেমন কি ডেট পাম, বার্লি, সুগার বিট। তোমরা যদি এক্সপ্লেন করতে চাও বাগেরহাট, সাতক্ষীরা, খুলনায়, তাহলে তোমাকে এমন একটা ক্রপ সিলেক্ট করতে হবে যেটা হচ্ছে স্যালাইনিটি টলারেন্ট বা সল্ট টলারেন্ট, হাই অথবা মডারেট। এখানে মডারেট টলারেন্ট ক্রপ আছে অনেকজন, হুইট, টমেটো, ওটস, রাইস, মেইজ। আর সেনসিটিভ যেগুলো অল্প স্যালাইনিটিতে মরে যায়, যেমন কি পিস, বিন, পিয়ার, আপেল, এগুলো হচ্ছে। এগুলো ভাইবার কোশ্চেন মেইনলি, এই স্লাইডটা যে ভাইবার কোশ্চেন। ঠিক আছে, এবং দেখো এইটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের করা হয় যে নন স্যালাইন স্যালাইনিটি ক্লাস, নন স্যালাইন বা স্লাইটলি স্যালাইন, মিডিয়াম স্যালাইন, হাইলি স্যালাইন। আমরা যদি দেখি যে মোর দ্যান 12 গ্রাম পার লিটার অথবা 18 মিলিমোস পার সেন্টিমিটার যদি লেভেল থাকে, সেটা হচ্ছে হাইলি স্যালাইন। ঠিক আছে, তো এটা যার ভাইবার কোশ্চেন তোমার একটু পড়ে নেবে আর কি, স্যালাইনিটি ক্লাস। এরপর হচ্ছে প্রপার্টিজ অফ স্যালাইন সয়েল, স্যালাইন সয়েলের প্রপার্টিসটা কি হবে। ঠিক আছে, এখানে দেখো পিএইচ থাকবে মানে মোর দ্যান 8 বা 6 থেকে 8 থাকবে। এরপরে সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও থাকবে 13, মোর দ্যান 13 আর কি, 13 বেশি থাকবে। এবং এক্সচেঞ্জেবল সোডিয়াম পার্সেন্টেজ থাকবে মোর দ্যান 15। এরপরে পোর সয়েল স্ট্রাকচার, স্ট্রাকচার গুলো পোর থাকবে। ঠিক আছে, এরপরে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি ভেরি পোর বা কম থাকবে। এরপরে হাই কনসেন্ট অফ সোডিয়াম কার্বনেট থাকবে, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এগুলো থাকবে আর কি। ইসি থাকবে অ্যাটলিস্ট 4 DS পার মিটারের বেশি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। এগুলো হচ্ছে স্যালাইন সেল। যদি পরীক্ষায় দেওয়া হয় 2 মার্কের বা 3 মার্কের কোশ্চেন যে রাইট ডাউন দ্য প্রপার্টিজ অফ স্যালাইন সেল, যার সেই প্রপার্টিজ গুলো লিখবা। ঠিক আছে, এটা একবার দেখলেই হয়ে যাবে আর কি। এখন স্যালাইন সয়েল প্রবলেম কেন, কি কি ভাবে করে, এখানে দেখো যে নিউট্রিয়েন্ট টক্সিসিটি রেইজ করে আর কি। এটা তো ইম্পর্টেন্ট না তোমাদের জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে স্যালাইন সয়েল মানে কিভাবে প্রবলেম সৃষ্টি করে, যেমন কি হাই সয়েল ইরোশন হয়, এরপরে লস অফ ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার যদি স্যালাইন সয়েলে করো ভেঙে যায়, অনেক সময় হয়ে যায়। তারপরে বায়োডাইভার্সিটি লস হয়, ওয়াটার কোয়ালিটি ড্যামেজ হয়ে যাবে, কমে যায়। এগুলো হচ্ছে স্যালাইন স্যালাইন সয়েলের ইম্প্যাক্ট আর কি। ঠিক আছে, এরপর স্যালাইন সয়েল ম্যানেজমেন্ট, এটা ইম্পর্টেন্ট আর কি, দরকার নেই। এরপর যে রিক্লেমেশন অফ স্যালাইন সয়েল, স্যালাইন সয়েলটা আমরা কিভাবে রিক্লেম করব। আমরা কি করব, যে ন্যাচারাল লিসিং উইথ রেইনফল, আমরা রেইন ওয়াটার হারভেস্ট করব, সেটা দিয়ে আমরা কি করব, লিসিং করব, অথবা কি করব, আমরা রেইন ওয়াটার কি করব, ইরিগেশন ইউজ করব। তারপরে আর্টিফিশিয়াল লিসিং করব উইথ এক্সেস ইরিগেশন, মানে গুড কোয়ালিটি ইরিগেশন ওয়াটার দিয়ে আমরা কি করব, লিসিং করতে পারি। ঠিক আছে, এরপরে সারফেস ড্রেনেজ করতে পারি এট দ্য রুট জোন উইথ ক্লিন ওয়াটার বা স্যালাইন ফ্রি ওয়াটার। এরপর আমরা কিছু অর্গানিক ম্যাটার অ্যাড করতে পারি। ঠিক আছে, এরপর দেখো আরো করা যেতে পারে যে আমরা কি করতে পারি, এখানে জিপসাম অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এখানে বলা হয় আমরা যখন কোনো সয়েলের স্যালাইনিটি প্রবলেম দেখি, তোমরা যখন এই যে কয়দিন পর কৃষিবিদ হয়ে যাবে, অনেক এই চাকরি নিবা, এগ্রিকালচারাল যে অর্গানাইজেশন আছে সেখানে চাকরি নিবা, নিলেই দেখবা যে কিছু কিছু প্রবলেম এরকম ফেস করবা। যে এখন আমরা বলি যে জিপসাম অ্যাপ্লাই করো, জিপসাম অ্যাপ্লাই করলে কুইকলি স্যালাইন সয়েলকে ম্যানেজ করা যায়। এখন জিপসাম অ্যাপ্লাই করলে কিভাবে মানে উপকার হয় আর কি, এখানে দেখো অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। যেটা কি করবে, কার্বন নাইট্রোজেন মেটাবলিজমে সহায়তা করবে অথবা ইমপ্রুভ করবে। তারপরে আপটেক ক্যাপাসিটি বাড়াবে, কিসের, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম অথবা ক্যালসিয়াম। এরপরে রুট এরিয়াকে এক্সপ্যান্ড করবে। তারপরে এটার ফলে কি হবে, নিউট্রিয়েন্ট অ্যানকরিং ক্যাপাসিটি বেড়ে যাবে। ঠিক আছে, এরপরে সালফার আপটেক ক্যাপাসিটি বাড়বে, সাথে সাথে কি মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বাড়বে। বাড়লে কি হবে, যে সয়েলের যে স্যালাইনিটি ছিল
বা সয়েলের যে সল্ট যেটা ছিল সেটা কি মিনিমাইজ করবে, সেটা আপটেক করতে বাধা দিবে। ঠিক আছে, তারপরে ইমপ্রুভ সয়েল স্ট্রাকচার যখন ইমপ্রুভ হবে তখন কি হবে, অটোমেটিক্যালি সয়েল স্যানিটা সাপ্রেস হবে। এগুলো হচ্ছে জিপসামের ইম্প্যাক্ট যদি আমরা অ্যাপ্লাই করি। তো এটা গেল স্যালাইন সয়েল। যদি তোমার পরীক্ষা থাকে হোয়াট ইজ স্যালাইন সয়েল কিভাবে ম্যানেজ করবা, তাহলে জাস্ট লিখবা। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে অ্যাসিড সালফেট সয়েল। এটাও কিন্তু প্রবলেম, অ্যাসিড সালফেট সয়েল এটাও কিন্তু বাংলাদেশে পাওয়া যায়, স্পেশালি তোমার কোস্টাল বেল্টে পাওয়া যায়। ঠিক আছে, যেমন সুন্দরবন পাওয়া যায়, আহ, তারপরে তোমার কক্সবাজার সেন্ট মার্টিন ওদিকেও পাওয়া যায়, চিটাগাং রিজনে পাওয়া যায়। ঠিক আছে, অ্যাসিড সালফেট সয়েল কি, যে হাইলি মানে হাই অ্যাসিডিক ম্যাটেরিয়াল যখন ডিপোজিশন হয় বা অ্যাকুমুলেশন হয় তখন কি হয়, সে সয়েলের পিএইচ লেভেলটা অনেক কমে যায়, যেমন 4-5 এরকম, মানে হাইলি অ্যাসিডিক হয়ে যায়। ঠিক আছে, এটাও কিন্তু প্রবলেম সয়েল। তোমরা ছবিতে দেখো আর কি, যে অ্যাসিড সালফেট সয়েল একটা নমুনা দেখো, যে এই সয়েলের অবস্থা হয় এখানে কিন্তু ক্রপ সাধারণত করা যায় না, এখানে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি কম থাকবে, পিএইচটা অনেক কম থাকবে এবং নিউট্রিয়েন্টের একটা ইমব্যালেন্স তৈরি হবে, সয়েল স্ট্রাকচার ভেরি পোর। কোন কোন রিজনে পাওয়া যায় এসিড সালফেট সয়েল, দেখো এখানে কক্সবাজার, শ্যামনগর, চকরিয়া, তারপরে দাকব, খুলনা, মোড়লগঞ্জ, বাগেরহাট ডিস্ট্রিক্ট, কক্সবাজার, এরপরে হচ্ছে যে কালীগঞ্জ, সাতক্ষীরা, এসব জায়গায় পাওয়া যায়। ঠিক আছে, ভাইবার কোশ্চেন মেইনলি। এরপরে ক্যারেক্টারস অফ অ্যাসিড সালফেট সয়েল, যদি বলা হয় হোয়াট ইজ দ্য ক্যারেক্টারস অফ অ্যাসিড সালফেট সয়েল, তাহলে ক্যারেক্টারস বলতে হবে। যেমন কি হ্যাভ হাই, মানে লেস পিএইচ, পিএইচ হচ্ছে 4, অ্যারাউন্ড 4, লেস দ্যান 4। তারপরে যেহেতু পিএইচ কম থাকবে অবশ্যই এখানে অক্সিডাইজড আয়রন সালফাইড থাকবে। ঠিক আছে, আয়রন ম্যাটেরিয়াল থাকবে অথবা আয়রন সালফাইড থাকবে। এরপর সয়েল টেক্সচারটা ভেরি করবে এবং ভেরি পোর সয়েল স্ট্রাকচার। এখন এই অ্যাসিড সালফেট সয়েলটা আমরা কিভাবে কন্ট্রোল করব, এটা অনেক সময় ভাইবার কোশ্চেন বলা হয় যে হাউ উইল ইউ কন্ট্রোল দ্য অ্যাসিড সালফেট সয়েল। ঠিক আছে, আমরা মেইনলি এখানে কি করব, যেহেতু পিএইচ কম থাকে পিএইচটা বাড়াইতে হবে। কিভাবে বাড়াবো, আমরা হচ্ছে চুন তৈরি প্রয়োগ করব অথবা অ্যাশ বা ছাই প্রয়োগ করব, মানে ক্যালসিয়াম কার্বনেট কন্টেনিং ম্যাটেরিয়ালস অ্যাড করব। এরপরে কি করব, প্রলং সাবমার্জেন্স অফ সয়েল, এই সয়েলটাকে আমরা পানি দিয়ে কি করব, সাবমার্জেন্স করব বা ফ্লাডিং করব। এরপরে লিচিং করতে হবে পিওর ওয়াটার দিয়ে বা ক্লিন ওয়াটার দিয়ে। ঠিক আছে, এবং অ্যাডিশন অফ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, আমরা ম্যাঙ্গানিজ অক্সাইড অ্যাপ্লাই করতে পারি। এরপরে কি করব, হাই অ্যামাউন্ট অফ অর্গানিক ম্যাটার উই হ্যাভ টু অ্যাড অথবা অ্যাপ্লাই। দেন কি করব, আমরা এসিড সালফেট সয়েল টলারেন্ট ক্রপ আমরা সিলেক্ট করতে পারি ফর কাল্টিভেশন, অথবা আমরা কিন্তু মালচিং করতে পারি। এভাবে কিন্তু আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। এরপর আর একটা আছে পিট সয়েল, এটাও কিন্তু প্রবলেম সয়েল। দেখো একটা সয়েল যেটা হচ্ছে হাই অর্গানিক ম্যাটার কন্টেন্ট, অর্গানিক ম্যাটার থাকে প্রচুর, নর্মাল সয়েলের চেয়ে অনেক বেশি, তারপরেও কিন্তু প্রবলেম সয়েল। কেন প্রবলেম সয়েল, যেখানে অর্গানিক ম্যাটার বেশি থাকে কিন্তু অন্যান্য নিউট্রিয়েন্টের যে অবস্থা, নিউট্রিয়েন্টের পরিমাণটা বেশি থাকবে কিন্তু এই নিউট্রিয়েন্টটা ফিক্স অবস্থা থাকে, প্লান্ট কিন্তু এটাকে আপটেক করতে পারে না। এই জন্য এটা হচ্ছে প্রবলেম সয়েল, যেটাতে অর্গানিক ম্যাটার ভেরি রিচ বাট কমপ্লেক্স ফর্মে থাকবে, নিউট্রিয়েন্টও রিচ থাকবে কিন্তু এটা আপটেক করতে পারবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে পিট সয়েল। এখন আমরা পিট সয়েল একটু চিন্তা করতেছি আর কি, যে বাংলাদেশে যেহেতু পিট সয়েল আছে অনেক, মোটামুটি গোপালগঞ্জ, খুলনা ওই রিজিয়নে অনেক পিট সয়েল পাওয়া যায়, টনকে টন। এই পিট সয়েলকে আমরা আসলে সার তৈরি করতে চাচ্ছি, একটা মোটামুটি চিন্তা করতেছি, কিছু কোম্পানির সাথে কথা বলছি, হয়তো বা সম্ভব। প্রসেস করে আমরা একটা সার তৈরি করব, যেহেতু অর্গানিক ম্যাটার অনেক বেশি থাকে। এখন পিট সয়েলটা কিভাবে ফর্ম হয়, এই যে যেমন খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, গোপালগঞ্জ এই রিজনে হয়। এখানে কি হচ্ছে আসলে, যে এখানে দীর্ঘদিন এই মাটিটা পানির নিচে থাকবে, এখানে হচ্ছে যে এখানে কিছু মাইক্রোবিয়াল ইন্টারাকশন হবে এবং যে অর্গানিক সাবস্টেন্স থাকবে সেগুলো হচ্ছে ডিকম্পোজ এবং অ্যাকুমুলেট হবে। ঠিক আছে, আইদার অ্যারোবিক অথবা অ্যানারোবিক। এটাকে ডিকম্পোজ হইতে 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 একটা পর্যায়ে কি হবে, যে যে ব্ল্যাক স্ট্রাকচার সয়েল ফর্ম হয়, সেটা হচ্ছে পিট সয়েল। এখানে ক্যারেক্টার দেখো আর কি, যে পিট সয়েল কন্টেইন মোর দ্যান 20% অর্গানিক ম্যাটার। চিন্তা করো যে আমরা বলি কি যে বাংলাদেশের সয়েল 5% অর্গানিক ম্যাটার থাকে সেটা হচ্ছে ভালো, কিন্তু পিট সয়েলে থাকে মোর দ্যান 20%, তারপরে আমরা বলতেছি প্রবলেম সয়েল। কেন প্রবলেম সয়েল, এখানে যে বাল্ক ডেনসিটি থাকবে কত, 0.2 থেকে 0.3, এবং লো বিয়ারিং ক্যাপাসিটি। ঠিক আছে, এবং
অনেক ক্ষেত্রে হাইলি অ্যাসিডিক ইন নেচার এবং লো নিউট্রিয়েন্ট স্ট্যাটাস। আসলে নিউট্রিয়েন্টের ওভারঅল পরিমাণ বেশি থাকতে পারে, কিন্তু অ্যাভেলেবল নিউট্রিয়েন্টের পরিমাণ খুবই কম থাকে অ্যাজ এ কমপ্লেক্স ফর্ম। এগুলো হচ্ছে তোমার হচ্ছে ক্যারেক্টারস অফ পিট সয়েল। যদি পরীক্ষায় দেওয়া হয় মেনশন দ্য ক্যারেক্টারস অফ পিট সয়েল, 2 মার্কের কোশ্চেন বা 3 মার্কের, তাহলে জাস্ট 3-4টা পয়েন্ট লিখলে হয়ে যাবে। এরপর দেখো ফরমেশন অফ পিট সয়েল। পিট সয়েলটা কিভাবে ফর্ম হয় ন্যাচারালি। দেখো যে আসলে গাছ বলি বা এগ্রিকালচারাল সাবস্টেন্স, যেগুলো মাটিতে কি হবে লং লং টার্ম কি হবে, একটা ডিকম্পোজিশন হবে, অ্যাকুমুলেশন হয়ে যাবে। হইলে কি হবে, মাটিতে একটা আহ, গর্তের সৃষ্টি হবে, যার ভিতর পানি যাবে। এগুলো কি হবে, পানির সাথে মিক্স হবে এবং কিছু অ্যানারোবিক অথবা অ্যারোবিক মাইক্রোবিয়াল ডিগ্রেডেশন হবে অথবা ডিকম্পোজিশন হয়ে কি হবে, এটা ডিপোজিশন হবে ইন সয়েলে এবং ব্ল্যাক কালার সয়েল ফর্ম করবে। এটা হচ্ছে অ্যাসিড সয়েল। এটা পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট বোঝার জন্য আর কি। এরপর হচ্ছে আর্সেনিক কন্টামিনেটেড সয়েল। এটাও কিন্তু একটা প্রবলেম সয়েল বাংলাদেশে। শুধুমাত্র আর্সেনিক না, যে কোনো টক্সিক এলিমেন্ট কন্টামিনেটেড সয়েল হচ্ছে প্রবলেম সয়েল। কারণটা কি, যে কোনো কন্টামিনেটেড ম্যাটেরিয়াল যদি সয়েলে যদি হাইলি অ্যাকুমুলেট হয়, সেগুলো সয়েলের জন্য যেমন ক্ষতিকর, সয়েল ফ্লোরা অ্যান্ড ফোনা, সয়েল মাইক্রোবসের জন্য ক্ষতিকর, অনুরূপ সয়েল ইকোসিস্টেম তথা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এই জন্য হচ্ছে আর্সেনিক কন্টামিনেটেড সয়েল একটা প্রবলেম সয়েল। এখানে আর্সেনিকের কিছু ছিল আর কি। এটা আমার একটা কাজ ছিল যে আর্সেনিক কন্টামিনেটেড সয়েল, এটা আসলে অবস্থা কি, কেন এটা হচ্ছে আর কি বাংলাদেশে। ঠিক আছে, দেখো এখানে এটা পরীক্ষার জন্য না, কিন্তু বোঝার জন্য এমনিতে আমি আমার রিসার্চের কাজ ছিল। এটা একটা রিসার্চের পেপারের একটা অংশ আমার। এখানে দেখো যে এই যে সোর্সটা কি, যে আমরা যখন পেস্টিসাইড দিচ্ছি, বাংলাদেশে যত পেস্টিসাইড, ইনসেকটিসাইড, ফাঞ্জিসাইড সবগুলোতে আর্সেনিক পাওয়া যায় অথবা টক্সিক এলিমেন্ট থাকবে। তারপরে ইন্ডাস্ট্রিয়াল ইমিশন হচ্ছে, মাইনিং হচ্ছে, কোল মাইনিং, যেমন বড় পুকুরিয়া তোমরা অলরেডি জানো। এগুলো থেকে কি হয়, অ্যাটমসফিয়ারিক ডিপোজিশন হচ্ছে এবং প্রিসিপিটেশন হয় বৃষ্টির পরে। এরপর রেইনের সাথে বৃষ্টি পানির সাথে মিশে আবার কি করে মাটিতে চলে আসে। ঠিক আছে, চলে কি হয়, পানিতে যাচ্ছে, মাটিতে অ্যাকুমুলেশন হচ্ছে। হওয়ার পরে আমরা কি করি, এই যে আমরা গ্রাউন্ড ওয়াটার, দেখো গ্রাউন্ড ওয়াটার আপলিফ্ট করি খাওয়ার জন্য অথবা ইরিগেশনের জন্য করি। এটা আমরা খাই অথবা আমরা মাটিতে অ্যাপ্লাই করি ক্রপ প্রোডাকশন। হইলে কি হয়, ফাইনালি কি হয়, এটা ক্রপে যাচ্ছে, গিয়ে কি হচ্ছে, এটা ক্রপ কন্টামিনেশন হচ্ছে। তারপর আমরা যখন এই ক্রপটা খাই, আমরা শরীরে এফেক্টেড হচ্ছি। এই হচ্ছে আর্সেনিকের অবস্থা। এই জন্য আমরা বলি যে আর্সেনিক ইজ এ প্রবলেম এন্ড সয়েলে থাকলে এটা হচ্ছে প্রবলেম সয়েল। ঠিক আছে, এরপরে আর্সেনিক ফুড চেইনে কিভাবে ক্ষতিকর, এটা তোমাদের পরীক্ষার জন্য দরকার নাই, জাস্ট দেখার জন্য আর কি। এটা আমার একটা রিসার্চের কাজ ছিল, যেটা একটা ফুড চেইন মনে করো, বিভিন্ন ফুড ম্যাটেরিয়ালস, সেখান থেকে আসলে সয়েল অথবা সয়েল থেকে ফুড, আমরা জানি যে সয়েল থেকে ফুডে যায় অথবা সয়েল থেকে মানুষে আসে। এবং মানুষে আসার পরে যে প্রবলেম গুলো হচ্ছে, স্কিনে কি কি প্রবলেম হয়, যেমন স্কিন ক্যান্সার হয়, স্কিন লেশন হয়। এরপর হচ্ছে যে নার্ভাস সিস্টেম এফেক্টেড হয়, এরপর রেনাল সিস্টেম এফেক্টেড হয়, রেসপিরেটরি সিস্টেম ড্যামেজ হয়ে যায়। এরপর হচ্ছে ডেভেলপমেন্টাল প্রসেসেও ক্ষতিগ্রস্ত হয়, যেমন ব্রেইন ডেভেলপমেন্টে বাচ্চাদের ক্ষেত্রে মেইনলি, অথবা বার্থ ওয়েট অনেক সময় কমে যায় বা বার্থ ডিফেক্ট দেখা যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে আর্সেনিকের একটা ইস্যু আর কি। এরপর আর একটা কাজ ছিল, এটা আমার একটা রিসার্চের কাজ অন আর্সেনিক, যে আর্সেনিকের যে বর্তমান অবস্থা, সেখান থেকে আমরা আসলে কিভাবে বের হতে পারি। আমি একটা সাজেশন দিয়েছিলাম আর কি একটা কাজে, যে আর্সেনিক ফুডে থাকবে, মাটিতে থাকবে, সয়েলে থাকবে, ওয়াটারে থাকবে। সেখান থেকে কিছু আনএক্সপ্লয়েটেড রিসার্চ থিম, মানে আমরা যে রিসার্চ গুলো করতে পারি, এটা একটা মানে জাস্ট ধারণা দেওয়া আর কি। যেমন যদি সয়েলে থাকে বা ফুড চেইনে থাকে, তাহলে কি হবে, ট্রফিক ট্রান্সফার, মানে ফুড থেকে, যেমন সয়েল থেকে ফুড, ফুড থেকে একটা ফুড থেকে আরেকটা ফুড। যেমন যদি আমরা চিন্তা করি যে ছোট মাছ থেকে বড় মাছ, বড় মাছ থেকে কি হয়, আমাদের শরীরে আসে, বা আমরা মাছ যদি খাই, বা সেডিমেন্ট থেকে মাছে, মাছ থেকে আমাদের শরীরে, এটা হচ্ছে ট্রফিক ট্রান্সফার। অথবা ফুড ওয়েবে বায়ো অ্যাকুমুলেশন হচ্ছে ফুডে। এরপরে এগুলো নিয়ে কাজ চলছে আর কি। যেমন আমাদের ফুড নিউট্রিশন ডিপার্টমেন্ট আছে অথবা ফিশারিজ আছে, তারা কিন্তু এই কাজগুলো করতেছে, যে আর্সেনিক বায়ো অ্যাকুমুলেশন কিভাবে হচ্ছে মাছে অথবা অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে অথবা টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমে, এই কাজগুলো করতেছে। তো এই যে আমার একটা থিম ধারণা ছিল যে এই থিমের উপর কাজ করা যেতে পারে, এখন অনেক কাজ হচ্ছে বাংলাদেশে। এরপরে কিছু অ্যাক্ট আছে আর কি, বাংলাদেশে বর্তমানে কিছু অ্যাক্ট আছে, কিছু ল আছে, রুলস এন্ড রেগুলেশন আছে। সেগুলো আসলে কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি, তার একটা সাজেশন ছিল। যেমন ফুড সেফটি অ্যাক্ট ছিল 2013 অথবা 2017, এটা আপডেট করার জন্য আমাদের কিছু সাজেশন ছিল। এবং বাংলাদেশ ফুড সেফটি অথরিটি, তারা এটা নিয়ে কাজ করছে। যেমন
মিনিস্ট্রি অফ ফুডস তোমরা অলরেডি জানো, বাংলাদেশ ফুড সেফটি অথরিটি, এরপর হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং যে ইনস্টিটিউট আছে আর কি, তারাও কিন্তু কাজ করে। তোমরা যখন কোনো ফুড ম্যাটেরিয়ালস তৈরি করবা, তোমার কিন্তু বিএসটিআই অনুমোদন লাগবে। তোমরা লেখা লেখা দেখবা যে লবণ বলো বা কোনো ফুড ম্যাটেরিয়ালস বলো, যে বিএসটিআই অনুমোদিত, অবশ্যই অনুমোদন লাগবে। এরা এটা এই কাজগুলো করছে, ঠিক আছে। এটা একটা সাজেশন ছিল। এরপরে আর্সেনিক সয়েল কিভাবে ফর্মেশন হয়, এরপরে ম্যানেজমেন্টটা কি, ম্যানেজমেন্ট হচ্ছে কি আমরা অর্গানিক ম্যাটার ইউজ করব। এরপর আর্সেনিকের কি, এখানে কিছু যে কেমিক্যাল অক্সিডেন্ট ইউজ করতে পারি আমরা আর্সেনিক রিমুভ করার জন্য। এরপর সয়েল ওয়াশিং করতে পারি, ঠিক আছে। তারপরে আয়ন এক্সচেঞ্জ মেকানিজমের মাধ্যমে কিন্তু আমরা আর্সেনিক রিমুভ করতে পারি। এরপরে রিমিডিয়েশন টেকনোলজি আমরা ফলো করতে পারি। এগুলো হচ্ছে আর্সেনিক ম্যানেজমেন্ট, ঠিক আছে। এই হচ্ছে প্রবলেম সয়েলের তোমার চ্যাপ্টার আর কি, ভেরি সিম্পল চ্যাপ্টার। এবং একটা কোশ্চেন থাকবে লিস্ট, যদি কোনো কোশ্চেন থাকে তোমরা বলতে পারো। কোনো কোশ্চেন আছে কিনা? ভেরি ইজি চ্যাপ্টার, এখানে কোনো কমপ্লেক্সিটি নাই, জাস্ট একবার পড়লেই তোমরা লিখতে পারবে আর কি। যেমন কারণ স্যালাইনিটি দিয়ে তোমরা অনেকবার পড়ালেখা করছো, স্যালাইন সয়েল, সয়েল সায়েন্সে পড়ছো, এগ্রোনমিতে পড়ছো, বা অন্য সাবজেক্ট ক্রপ প্রোটেক্টে পড়ার কথা আর কি, পড়ার জিনিস। এখন বলো কোনো কোশ্চেন আছে কিনা বলো এই চ্যাপ্টারে। যেমন কোনো কোশ্চেন আছে? হ্যালো? না স্যার। না স্যার। ওকে, তাহলে এখান থেকে একটা কোশ্চেন আমি দিব, যদি কোশ্চেনটা এখন রেডি করে নেই। এটা গেল, এই শীট তোমরা পাইছো মনে হয়, এর শীটে তোমাদের দেওয়া আছে, ঠিক আছে। জি স্যার। এরপর আর একটা হচ্ছে তোমাদের পড়ানো হয়ে গেছে, বাট মনে হয় কোনো একটা ক্লাসের পড়ানো হয় নাই সম্ভবত। এটা হচ্ছে বোরনের, বোরন বোরন মনে হয় পড়ানো হয়েছে, বোরন পড়ানো হয়েছে না, নাকি কোনো একটা ক্লাসে হয় নাই? বাইলেবল হয়ে গেছে মনে হয়। সেকশন 3 তে হয় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জাস্ট আলোচনা করি বোরন। এখানে কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া ছিল, যে প্লান্ট, বোরন একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, প্লান্ট আপটেক করে H3BO3 অথবা H2BO3 ফর্মে এটা আপটেক করে, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট। আমি বোরন নিয়ে মাস্টার্সে কাজ করছি, বোরন নিয়ে মেইনলি। যে বোরনের কারণে তোমার যে, যেমন হুইট, মেইজ অথবা কোনো পালস ক্রপ, সেগুলো কিন্তু ভেরি অ্যাফেক্টেড হয়। যে বোরন যদি শর্টেজ হয়ে যায় সেক্ষেত্রে কি হয়, মানে ফ্রুট সেটিংটা ভালো হয় না, বা গুড কোয়ালিটি ফ্রুট হয় না। এই জন্য বোরন ভেরি ইম্পর্টেন্ট। যদি মাইক্রোনিউট্রিয়েন্ট, এটা নিয়ে আমার কাজ ছিল হুইটে। আমি বাংলাদেশে হুইটে তোমার বোরনের অ্যাপ্লিকেশন টেকনিক্স, মানে কিভাবে আমি অ্যাপ্লাই করতে পারি সেটা নিয়ে কাজ করছি। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন টাইম। আসলে টাইমটা ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি হুইট। তোমরা জানো যে গম যদি টাইমলি যদি তুমি গম শো করতে না পারো, তাহলে ইল কিন্তু ড্রাস্টিক্যালি রিডিউস হয়। কেন হয়? ওই যে ফ্লাওয়ারিং এর সময়ে যে টেম্পারেচার যদি হেভি রাইজ করে, ওই যে মার্চ, এন্ড অফ মার্চ আর কি, ওই সময় যখন রাইজ করে তখন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য টাইমিংটা, মানে সোয়িং টাইমটা ভেরি ইম্পর্টেন্ট। আবার এই টাইমের সাথে বোরন অ্যাপ্লিকেশন মেথড অথবা অ্যাপ্লিকেশন টাইম অথবা অ্যাপ্লিকেশন টেকনিক, এটা ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমি মেইনলি কাজ ছিল আমার, বোরন। দেখুন এটা হচ্ছে সাধারণত লো কনসেন্ট্রেশন, বোরন অকার্স ইন লো কনসেন্ট্রেশন, মানে সয়েলে খুবই কম থাকে, এবং কিছু কিছু সয়েলে 10 ppm, 5 থেকে 15 ppm থাকতে পারে কি, ইগনিয়াস রক্স অথবা কোনো একটা সয়েল। কিছু এক্সেপশন সয়েলে 100 ppm বা মোর দেন 100 ppm থাকতে পারে, ঠিক আছে। এবং বোরন ফর্ম থাকবে অ্যাজ এ রক্স মিনারেলস হিসেবে থাকতে পারে। তারপরে হচ্ছে কি সয়েলে অ্যাবজর্ব হিসেবে থাকতে পারে, অর্গানিক সাথে কম্বাইন আকারে থাকতে পারে। এরপর সোর্স অফ বোরন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। অনেক সাথে ভাই ভাই বলা হয় যে কি কি সোর্স থেকে আমরা বোরন পেতে পারি, বা ক্রপ বোরন পেতে পারি, সয়েল বোরন পেতে পারি। যেমন বোরাক্স, বোরিক অ্যাসিড, কলম্যান, ম্যানাইট, সোডিয়াম পেন্টাবোরেট, সোডিয়াম টেট্রাবোরেট, এগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করি। মানে তোমরা যখন সার হিসেবে অ্যাপ্লাই করতে, আমরা এটা করি। তা আমরা এই বছরে অ্যাপ্লাই করছি সোডিয়াম পেন্টাবোরেট অথবা টেট্রাবোরেট। অনেক সময় আমরা কিন্তু বোরাক্স বা বোরিক অ্যাসিড ইউজ করি, বোরিক অ্যাসিড অ্যাভেলেবল, ইজিলি পাওয়া যায় আর কি, ঠিক আছে। এখন হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য অ্যাবিলিটি অফ বোরন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইউর এক্সাম।
যাদের ক্লাস আমরা অফলাইনে নিচ্ছি তাদের কিন্তু অলরেডি বলে দিছি যে এই তোমাদের বোরন বলো, জিঙ্ক বলো বা মলিবডেনাম আসলে কিন্তু অলমোস্ট কাছাকাছি, কিছু কিছু পয়েন্ট কিন্তু সেম। যেমন একটা হচ্ছে সয়েল টেক্সচার এন্ড ক্লে কন্টেন্ট। সয়েল টেক্সচার, এখন যদি তুমি সয়েল টেক্সচারের উপরে একটা ব্যাখ্যা লিখতে চাও, যে কোনো নিউট্রিয়েন্ট এলিমেন্টের অ্যাবিলিটি বাড়বে বা কমবে। যেমন যদি কোনো স্যান্ডি সয়েল হয় তাহলে তার অ্যাবিলিটি কমবে না বাড়বে? কমবে। কোর্স কোর্স টেক্সচার সয়েল হলে কমবে। এখন কেন কমবে এটা তোমাকে ব্যাখ্যা দিতে হবে। এখানে তো ওইভাবে নাই যে কেন কমবে, এখানে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটা কমবে, অথবা নিউট্রিয়েন্ট মানে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি কম থাকবে, অথবা স্যান্ডি সয়েল অথবা কোর্স টেক্সচার সয়েলে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি কম থাকবে। যেহেতু এগুলো কম থাকবে সেহেতু বোরন অথবা অন্য কোনো নিউট্রিয়েন্টের অ্যাবিলিটিটা কম থাকবে, তাই তো? এরপর ফাইন টেক্সচার সয়েল যেমন ক্লে সয়েল বা সিল্টি সয়েল, সেখানে অ্যাবিলিটিটা বাড়বে। কেন বাড়বে এই কেনর ব্যাখ্যাটা তোমরা দিবা। যেখানে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বেশি, ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি বেশি, মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বেশি থাকবে, ফাইনালি কি হবে? বাড়বে। এটা কিন্তু বোরন এবং পরের যে চ্যাপ্টার সেটার জন্য প্রযোজ্য। এরপরে প্যারেন্ট মেটেরিয়াল। এখন মনে করো যদি বোরন চিন্তা করো, যে তোমার যে সয়েলটা বোরন হাই বোরন কন্টেনিং প্যারেন্ট মেটেরিয়াল থেকে তৈরি হয়েছে, সেখানে বোরনের আধিক্য বেশি থাকবে, এটাই তো স্বাভাবিক, মানে বোরন অ্যাবিলিটি বাড়বে বা বেশি থাকবে। আর যদি প্যারেন্ট মেটেরিয়াল যদি বোরনের পরিমাণ কম থাকে বা বোরন অ্যাবসেন্ট থাকে, তাহলে কি হবে? সেখানে বোরনের পরিমাণটা অনেকটা কম থাকবে। এটাই আসলে মেন থিম। এরপর সয়েল পিএইচ, যে পিএইচ আসলে ম্যাক্সিমাম নিউট্রিয়েন্ট ডেলিভারির জন্য একটা ভেরি স্ট্রং ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর। এখন আমরা বলতেছি যে বোরন অ্যাবিলিটি টু প্লান্ট ডিক্রিজ উইথ দ্য রাইজিং অফ সয়েল পিএইচ। তার মানে কি, যদি পিএইচ বেড়ে যায় বোরনের অ্যাবিলিটি কমে যাবে। তার মানে কি, সয়েলে যদি ক্যালসিয়াম কার্বনেট বেড়ে যায় বা কোনো একটা ক্যালসিয়াম কন্টেনিং মিনারেল বেড়ে যায়, তাহলে বোরনের অ্যাবিলিটি বাড়বে না কমবে? বোরনের অ্যাবিলিটিটা কমবে, কারণ ক্যালসিয়াম কন্টেনিং ম্যাটেরিয়াল বাড়া মানে পিএইচ বাড়বে, পিএইচ বাড়া মানে বোরনের অ্যাবিলিটিটা কমবে, এটা আর কি। এরপর অর্গানিক ব্যাটার, এটা আমি কিছুই বলবো না, এটা তোমরা ব্যাখ্যা লিখবা যদি এরকম কোশ্চেন থাকে, মানে সুন্দর করে লিখবা তোমাদের মতো করে। কারণ এই জিনিসগুলো অলরেডি তোমরা এই 8টা সেমিস্টারে পড়ে আসছো, যে অর্গানিক ম্যাটার ইজ এ স্টোর হাউস। যদি এরকম কোশ্চেন দেওয়া হয়, এই একটা কোশ্চেন যদি এখানে দেওয়া হয় যে অর্গানিক ম্যাটার ইজ এ স্টোর হাউস অফ নিউট্রিয়েন্ট হুইচ অ্যাফেক্ট দ্য অ্যাভেলেবিলিটি অফ অল নিউট্রিয়েন্টস এক্সপ্লেইন, তাহলে কিন্তু তোমাদের লিখতে হবে এরকম, যে আমরা জানি কি অর্গানিক ম্যাটার একটা কি স্টোর হাউস, এখানে অনেক নিউট্রিয়েন্ট থাকবে। অর্গানিক ম্যাটার যদি বেড়ে যায় নিউট্রিয়েন্ট পরিমাণটা বাড়বে। কেন বাড়বে? কারণ অর্গানিক ম্যাটার ইটসেলফ ইজ এ নিউট্রিয়েন্ট স্টোর হাউস। এখানে যখন ডিকম্পোজিশন তখন নিউট্রিয়েন্ট রিলিজ হবে, এখানে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বাড়বে, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বাড়বে, আয়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি বাড়বে, সবকিছু যদি বেড়ে যাবে, সো এটা কি হবে? ফাইনালি কি হবে? নিউট্রিয়েন্ট অ্যাবিলিটিটা ইমপ্রুভ হবে, ইনক্রিজ হবে, এটা আর কি। এরপর হচ্ছে সয়েল ময়েশ্চার। বলা হচ্ছে লো সয়েল ময়েশ্চার কন্টেন্ট ডিক্লাইন বোরন আপটেক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু এই জন্য যে ময়েশ্চারেরও কিন্তু একটা ইম্প্যাক্ট আছে, সেটাও কিন্তু আমার এক্সপেরিমেন্টে ছিল, মাস্টার জন্য আমার কাজ করতাম আর কি। যাই হোক, যে যদি ময়েশ্চার কন্টেন্ট তার মানে কি সয়েল যদি ফিল ক্যাপাসিটির নিচে চলে আসে, ড্রাই হয়ে যায়, তাহলে তুমি যতই বোরন দাও না কেন এই বোরনের ইম্প্যাক্টটা কমে যাবে। ঠিক আছে, এই জন্য ময়েশ্চার কন্টেন্ট অথবা ফিল ক্যাপাসিটি কন্ডিশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু সকল নিউট্রিয়েন্টের ক্ষেত্রে প্রযোজ্য। যে ড্রাই সয়েল যদি হয়ে যায়, যদি ময়েশ্চার না থাকে, একদম ড্রাই হয়ে যায়, তাহলে কিন্তু নিউট্রিয়েন্ট অ্যাবিলিটিটা কমে যাবে। এরপরে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি, এটাও কিন্তু সকল নিউট্রিয়েন্টের জন্য প্রযোজ্য। এটাও কিন্তু পড়ার দরকার নেই, জাস্ট লিখবা আর কি, যে মাইক্রো অ্যাক্টিভিটি বেশি থাকলে কি হয়। এখানে কি হবে? যে পিএইচ এর একটা ব্যালেন্স হবে, যেহেতু মাইক্রোবিয়াল কি হবে, কিছু অর্গানিক অ্যাসিড মানে প্রডিউস করবে, যার কারণে পিএইচ ব্যালেন্স হবে। অথবা কি হবে? মাইক্রোবিয়াল ডিগ্রেডেশন হবে, যেখানে কি অর্গানিক ম্যাটার ভেঙে যাবে, অথবা কোনো নিউট্রিয়েন্টের কমপ্লেক্সিটি কি হবে, কমপ্লেক্স ফর্ম থেকে সিম্পলার ফর্মে হবে, যার ফলে কি হবে? নিউট্রিয়েন্ট অ্যাভেলেবল হবে এবং প্লান্ট আপটেক করতে পারবে। এই জন্য সয়েল মাইক্রো অ্যাক্টিভিটি ইনক্রিজ and also the nutrient availability in soil is increased. এরপর হচ্ছে লাইমিং ম্যাটেরিয়ালস, এটাও পড়ানোর দরকার নাই, তোমরা আগে কি দেখে আসলা যে পিএইচ বাড়লে বোরনের অ্যাবিলিটি কমে যায়, তাহলে লাইমিং ম্যাটেরিয়াল যত বাড়বে কি হবে? বোরনের অ্যাবিলিটি ততটা কমবে। কেন কমবে? পিএইচটা বেড়ে যাবে এই জন্য। এরপর হচ্ছে ইন্টারাকশন আদার এলিমেন্ট, কিছু কিছু এলিমেন্ট আছে যেটা সিনার্জিস্টিক ইম্প্যাক্ট থাকবে, কিছু কিছু এলিমেন্ট অ্যান্টাগনিস্টিক ইম্প্যাক্ট। তার মানে বোরন দিলে কিছু কিছু এলিমেন্টের কি হবে? ইফেক্টিভিটি বেড়ে যাবে, আবার কিছু ইফেক্টিভিটিটা কমে যাবে।
যেমন কি যে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এলিমেন্ট, জিঙ্ক, এগুলো কি হবে, এগুলো যদি বোরন দেই, যে তাহলে এটাগুলো কি বোরনের অ্যাবিলিটিটা বাড়বে, অথবা যদি আমরা একসাথে এই এলিমেন্ট গুলো অ্যাপ্লাই করি, একসাথে বোরনের অ্যাবিলিটিটা বেড়ে যাবে। ঠিক আছে। আর অনেক সময় কি হয়, লো বোরন ইন সয়েল হেল্প ইনক্রিজিং জিঙ্ক কন্টেন্ট, মানে অনেক সময় বোরনের পরিমাণটা কম থাকলে জিঙ্কের পরিমাণটা বেড়ে যায়, তার মানে বোরনের সাথে জিঙ্ক হচ্ছে অ্যান্টাগনিস্ট, অ্যান্টাগনিস্টিক, মানে একটা কম একটা বেশি, আর একটা হচ্ছে এগুলো হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের সাথে সিনার্জিস্টিক ইফেক্ট, মানে এটা বেশি হলে ওটা বেড়ে যায়। ঠিক আছে। তারপর যে বোরনের ফাংশন দেখো, অনেকগুলো ফাংশন দেওয়া আছে, তোমার পরের ইয়েতে যাই, ফিগারে যাই, তাহলে ভালো হবে। এখানে দেখো যে ফাংশন অফ বোরন, অনেকগুলো ফাংশন দেখো, ভাইবার কোশ্চেন প্লাস হচ্ছে ফাইনাল পরীক্ষার কোশ্চেন। যে যদি বলা হয় যে মেনশন দা ফাংশন অফ বোরন, তাহলে কিন্তু লিখতে হবে যে কি হয়, যে ফ্লোয়ার প্রোডাকশন, অ্যান্থার ফরমেশন, পলিনেশন, পলেন জার্মিনেশন, পলেন টিউব গ্রোথ অ্যান্ড ইমপ্রুভমেন্ট, এগুলো হচ্ছে যে আপার পার্ট অথবা ফ্লাওয়ারিং পার্টে ইফেক্ট করে বোরন। এরপরে সেল ওয়াল ফরমেশন, সেল মেমব্রেন ইলনগেশন, এরপরে ব্যালেন্স দা আয়ন ফ্লাক্সেস, এরপর হচ্ছে সেল ডিভিশন এন্ড অলসো ইলনগেশন, এগুলো করবে। এরপর হচ্ছে পটাশিয়াম ট্রান্সপোর্টে সহায়তা করবে, এরপর স্টোমাটা ওপেনিং ক্লোজিং এ সহায়তা করবে, ক্লোরোফিল সিনথেসিসে সহায়তা করবে, কন্টেন্টে বাড়াবে, এরপর ফটোসিনথেটিক অ্যাক্টিভিটিসটা বাড়াবে। এগুলো হচ্ছে বোরনের ফাংশন। এরপরে লোয়ার পার্টে কি হবে, যে রুটের ভলিউম বায়োমাসটা বাড়াবে, নাইট্রোজেন ফিক্সেশন সহায়তা করবে, আয়ন আপটেকে সহায়তা করবে, এবং কিছু মলিকুলার ফাংশন হচ্ছে যে কি করবে, নিউক্লিক অ্যাসিড অ্যান্ড ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড মেটাবলিজমে সহায়তা করবে, রেসপিরেশনের সাথে সুগার ট্রান্সপোর্টে সহায়তা করে। এগুলো হচ্ছে বোরনের ফাংশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, যদি পরীক্ষায় দেয় তাহলে কিন্তু লিখতে হবে, 3-4 মার্কের কোশ্চেন। এরপর দেখো বোরন ট্রান্সপোর্টার, আসলে এটা তোমাদের পরীক্ষার জন্য না, জাস্ট বোঝার জন্য। এই যে দেখো ট্রান্সপোর্টারের ইয়ে আর কি, ক্যারেক্টার্স, এটা হচ্ছে একটা ছবি আর কি। এটা হচ্ছে আমার প্রফেসর, এটার ইনভেন্টর। বোরন ট্রান্সপোর্টার ইনভেন্ট করছে হচ্ছে আমার প্রফেসর, টোকিও ইউনিভার্সিটি, এই যে তরু ফুজিওরা। এই পেপারটা, প্রথম পেপারটা সে কাজ করছে সায়েন্সে। তোমাদের মনে হয় ধারণা আছে সায়েন্স বা নেচার, ধারণা আছে না, যে ওয়ার্ল্ডের সবচেয়ে টপ পোস্ট জার্নাল হচ্ছে সায়েন্স, যার ইম্প্যাক্ট ফ্যাক্টর মোর দ্যান 40, এবং অথবা নেচার। দেখো এই পেপারে তারা যখন বোরন ট্রান্সপোর্টার আবিষ্কার করে, তখন তারা এই পেপারগুলোতে পাবলিশ করে, সারা ওয়ার্ল্ডে একটা অবস্থা তৈরি করে ফেলছে 2007, 2008, 2009 ওই সময় আর কি। ঠিক আছে। এরপর হচ্ছে বোরন ট্রান্সপোর্টারের ফাংশন, এটা দরকার নাই, কারণ এটা হচ্ছে জেনেটিক্স এর পার্ট, কাজ আর কি, তোমাদের এখন বুঝবা না, দরকারও নাই। এরপরে বোরনের কিছু ফাংশন আছে যে কি করে, প্লান্টের টক্সিসিটি অ্যাভয়েডেন্স করে। ঠিক আছে, যে প্লান্ট যদি অনেক সময় টক্সিসিটি বা কোনো টক্সিক এলিমেন্ট যদি আপটেক করতে চায়, বোরন কি করে, সেটাকে বাধা দেয়। বোরন একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স বা প্রপার্টিস। এটা কি করবে, বোরন ওই এলিমেন্টকে যেতে দিবে না, সে বাধা দিবে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে। এটা যারা তোমরা হায়ার স্টাডি করবে তখন দরকার আর কি, যদি কেউ করতে চাও বোরন নিয়ে আর কি, মলিকুলার ক্যারেক্টারাইজেশন অথবা মলিকুলার স্টাডি, তাহলে এটা লাগবে আর কি, এখন দরকার নেই। এরপর যে বোরনের ডেফিসিয়েন্সি সিমটম, কিছু ডেফিসিয়েন্সি সিমটম আছে, যে এখানে আমি ছবিতে দেখাই তাহলে ভালো হবে। এই যে ডেফিসিট সিমটম দেখো, এই যে আমের গাছে কি হবে, যে ক্রাক হবে। যে আপেলে কি হবে, ইন্টারেক্ট উইথ ক্যালসিয়াম ইট মে অ্যাপিয়ার্স দা ওয়াটার কোর, একটা কোর বা একটা ক্রাক তৈরি করবে আপেলে, আমেও তাই হয়। এরপরে হচ্ছে ম্যাঙ্গো শো লেশন তৈরি হবে, ক্রাক তৈরি হবে। কলিফ্লাওয়ার হ্যাজ পোর কার ডেভেলপমেন্ট, এরপরে কি হবে, কার ডেভেলপমেন্ট, এই যে দেখো নষ্ট নষ্ট ভাব। এরপরে পেঁপের গায়ে কি হবে, একটা স্পট, ইউলি স্পট তৈরি করবে। এবং কি হবে, রাইসের ক্ষেত্রে অথবা হুইটের ক্ষেত্রে বা মেইজের ক্ষেত্রে পাতার টিপ থেকে স্পট তৈরি হবে। এগুলো হচ্ছে সিমটম। এটা মেইনলি প্র্যাকটিক্যালে ভাইবার কোশ্চেন আর কি, তোমাদের অনেক সময় ভাইবার কোশ্চেন করা হয়। ঠিক আছে। এবং কেন বাংলাদেশে বোরনের সমস্যা, এই যে ডেফিসিয়েন্ট বোরন ফার্টিলাইজার, এরপরে ড্রাই অর ওয়েট সয়েল, হাই হিউমিডিটি, হাই পিএইচ লেভেল, এবং ডেন্সলি প্যাকড সয়েল অথবা পোর স্ট্রাকচার সয়েল অথবা পোর টেক্সচার সয়েল। ঠিক আছে, এগুলো হচ্ছে বোরনের ডেফিসিয়েন্সি কজ বা রিজন। এরপর হচ্ছে বোরন টক্সিসিটি, যদি বোরন পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু টক্সিক হয়ে যায়, ভেরি টক্সিক, এবং প্লান্টের কিন্তু ক্ষতি, প্লান্ট মরে যায়। ঠিক আছে।
এবার এই যে দেখো টক্সিসিটি কি হবে যদি আমরা ধানে বোরন অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, নোটে কি হবে, এক ধরনের মানে পার্পেল ইয়েলোইশ কালার তৈরি হয়ে গাছ কি হবে, নোটটাকে ধ্বংস করে ফেলবে, একটা পর্যায়ে গাছ ঢলে পড়বে। ঠিক আছে। পাতা কি হবে, বার্ন অ্যাপিয়ারেন্স সিম্পটম তৈরি হবে। দেখো যদি আমরা চিন্তা করি লেমন অথবা ধানের গাছ একদম পুড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। ঠিক আছে, অথবা পেঁপের গাছ আর কি পুড়ে যায়। হাইলি মানে টক্সিক, হাই অ্যাপ্লিকেশন অফ বোরন কজ দিস টক্সিক সিমটম। ভাইবার কোশ্চেন আর কি, যদি ধরে একটা করে সিমটম করে রাখবো আর কি, কি সিমটম হয়। এরপর হচ্ছে মলিবডেনাম, দিস ইজ দ্য লাস্ট চ্যাপ্টার। এখান থেকে একটা কোশ্চেন থাকবে, বোরন থেকে একটা, মলিবডেনাম থেকে একটা। ঠিক আছে। আমরা কি করি, অ্যামোনিয়াম মলিবডেট হিসেবে অথবা সোডিয়াম মলিবডেট অথবা মলিবডেনাম ট্রাই অক্সাইড হিসেবে আমরা কিন্তু এই সার বা সোর্স অফ মলিবডেনাম আমরা কিন্তু অ্যাপ্লাই করি। ঠিক আছে। এটার এই যে কেমিক্যাল ফর্মুলা পড়ার দরকার নাই, পরিমাণও দরকার নাই, পার্সেন্ট মলিবডেনাম অনেক সময় কিন্তু ধরায় ভাই ভাই, জাস্ট একটু পরে রাখবা আর কি। ঠিক আছে। বাট এই তিনটা নাম মনে রাখবা, অ্যামোনিয়াম মলিবডেট, সোডিয়াম মলিবডেট, মলিবডেনাম ট্রাইঅক্সাইড, এটা মনে রাখবা আর কি, অ্যাজ এ সোর্স অফ মলিবডেনাম। এরপরে ফাংশন অফ মলিবডেনাম, বোরনের মতোই কিছু ফাংশন আছে মলিবডেনামের, যেটা কি করবে, যে সেভারাল এনজাইমেটিক সিস্টেম মানে এনজাইম আপ রেগুলেশন ডাউন রেগুলেশন অথবা তার ফাংশন কি করে রেগুলেট করে, যেমন নাইট্রেট রিডাক্টেস এনজাইমকে অ্যাক্টিভেট করে। ঠিক আছে। অথবা সালফেট অক্সিডেজকে কি করবে, অ্যাক্টিভেট করবে। এরপরে মলিবডেনাম কি করবে, কিছু যে আয়রনের যে অ্যাক্টিভিটি সেগুলো কি করবে, আপ রেগুলেট করবে, অথবা অ্যাসকর্বিক অ্যাসিড সিনথেসিসে সহায়তা করবে, এবং নাইট্রেট রিডাক্টেসে সহায়তা করবে। তার মানে নাইট্রোজেন আপটেক অথবা নাইট্রেট ট্রান্সপোর্টারে কি হিসেবে কি করবে, মলিবডেনামের ভূমিকা আছে। এই জন্য রিসেন্টলি একদল সায়েন্টিস্ট টোকিও ইউনিভার্সিটি দেখলাম, তারা মলিবডেনাম এবং নাইট্রোজেনের ইন্টারাকশনে তারা কাজ করছে রিসেন্টলি, যে নাইট্রোজেন দিলে, সরি মলিবডেনাম দিলে নাইট্রোজেনের আপটেক বাড়ায়। এখানে কোন একটা জিন অথবা জেনেটিক ম্যাটেরিয়ালস অথবা জেনেটিক ক্যারেক্টার্স আছে, এটা নিয়ে কাজ করছে আর কি। আমার একটা ফ্রেন্ড, ইন্ডিয়ান ফ্রেন্ড, সে একটা কাজ করছে, এবং এখানে একটা মলিবডেনাম ট্রান্সপোর্টার আবিষ্কার করছে, এটা হচ্ছে মকো, মকো ট্রান্সপোর্টার, যেটা নাইট্রোজেনের সাথে একসাথে কাজ করে আর কি। ঠিক আছে, এটা নিয়ে তারা কাজ করছে আর কি, এটা যাই হোক। এরপর হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য মলিবডেনাম অ্যাভেলেবিলিটি, এটাও কিন্তু আগেরটার মতোই, যে কোনো একটা ফ্যাক্টরস তোমাদের থাকবে, আইদার মলিবডেনাম অথবা বোরন। ঠিক আছে। তাহলে পিএইচ সেম অ্যাজ, এটা একটু পার্থক্য আছে হচ্ছে বোরনের সাথে, যে বোরন আমরা কি বললাম, যে পিএইচ যদি বাড়ে তাহলে বোরনের অ্যাবিলিটিটা ডিক্রিজ করে, কিন্তু মলিবডেনামের ক্ষেত্রে কি হয়, উইথ দা ইনক্রিজ ইন সয়েল পিএইচ মলিবডেনাম অ্যাবিলিটি অলসো ইনক্রিজ, এটা কিন্তু একটা পার্থক্য আছে। তোমরা কিন্তু পিএইচ নিউট্রিয়েন্ট যে রিলেশন যে কার্ভ সেখান থেকে কিন্তু পড়ে আসছো। একটা এক্সেপশনাল এলিমেন্ট হচ্ছে মলিবডেনাম, যেটা কি হয়, ম্যাক্রো এলিমেন্টের মতো বিহেভ করে, এটা তোমরা কিন্তু অলরেডি জানো আর কি। ঠিক আছে। এরপরে হচ্ছে যে কি হয়, আয়রন অ্যালুমিনিয়াম যদি সয়েলে যদি হিউজ পরিমাণ অ্যাবজর্ব হয়ে যাবে, অ্যাবজর্ব হয়ে যায়, সেই ক্ষেত্রে বোরনের অ্যাবিলিটি কি হবে, সরি মলিবডেনাম অ্যাবিলিটিটা কমে যাবে। আয়রন অ্যালুমিনিয়াম যদি কোনো সয়েলে অ্যাবজর্ব হয়, তাহলে সেই সয়েলের পিএইচ কি হয়, পিএইচ কিন্তু কমে যায়, তোমরা অলরেডি জেনে আসছো এর আগে পড়ার কথা। তো যখন পিএইচটা কমবে তখন কি হবে, পিএইচ কমলে বোরনের অ্যাবিলিটিটাও কমে যাবে। তারপরে কিছু নিউট্রিয়েন্ট ইন্টারাকশন এলিমেন্ট, যেমন ফসফরাস এনহ্যান্স দ্য অ্যাবজর্পশন ট্রান্সলেশন মলিবডেনাম, তার মানে কি, ফসফরাসের মলিবডেনাম হচ্ছে সিনার্জিস্টিক ইফেক্ট, যে ফসফরাস যদি সয়েলে যদি অ্যাড হয়, অটোমেটিক্যালি মলিবডেনামের ট্রান্সপোর্ট অথবা আপটেকটা বেড়ে যায়। এরপরে যদি আমরা হিউজ পরিমাণ নাইট্রোজেন অ্যাপ্লাই করি, অ্যামোনিয়াম হিউজ পরিমাণ অথবা ক্যালসিয়াম আর পটাশিয়াম, এটা কি করে, মলিবডেনাম অ্যাভেলেবিলিটিকে কিছুটা হ্যাম্পার করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এরপর হচ্ছে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেমন সয়েল ফ্যাক্টর অথবা ওয়াটার ফ্যাক্টর অথবা ক্লাইমেটিক ফ্যাক্টর হতে পারে। তো যেমন সয়েল ফ্যাক্টর যদি হয়, তাহলে কি সয়েলের টেক্সচার অথবা স্ট্রাকচার, যে পোর স্ট্রাকচার হলে এখানে মলিবডেনাম অ্যাভেলেবিলিটি কম থাকবে। টেক্সচার যদি পোর টেক্সচার সয়েল হয় বা কোর্স টেক্সচার সয়েল হয়, সেক্ষেত্রে অ্যাভেলেবিলিটি কম থাকবে, যেটা আগের বোরনের ক্ষেত্রে পড়ে আসলে সেম ব্যাখ্যা এখানে দিতে হবে। এবার অর্গানিক ম্যাটার সেম ব্যাখ্যা হচ্ছে তোমার বোরনের মতোই, যে অর্গানিকটা বেড়ে গেলে কি হবে, মলিবডেনাম অ্যাভেলেবিলিটি বাড়বে, কেন বাড়বে, এই কেন অ্যান্সারটা তোমাকে দিতে হবে।
এরপর হচ্ছে ক্লে কন্টেন্ট, যদি ক্লে কন্টেন্টটা বাড়ে তাহলে কি হবে, সেখানেও কিন্তু মলিবডেনাম অ্যাবিলিটিটা বেড়ে যাবে, কারণ এখানে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি বাড়বে, মাইক্রোইলেকট্রোলিটি বাড়বে। এই হচ্ছে ব্যাখ্যা। এরপরে লাইমিং ম্যাটেরিয়াল, যদি লাইমিং ম্যাটেরিয়াল থাকে তাহলে কি হবে, অ্যাবিলিটিটা বাড়বে, সরি মলিবডেনাম অ্যাবিলিটিটা বাড়বে। কেন বাড়বে? যে লাইমিং ম্যাটেরিয়াল ইনক্রিজ সয়েল পিএইচ, উই নো উইথ দ্য রাইজ অফ সয়েল পিএইচ দ্য রাইজ অফ মলিবডেনাম অ্যাভেলেবিলিটি, এটুকু লিখলে হয়ে যাবে। ঠিক আছে। এবার ড্রেনেজ, যদি প্রপার ড্রেনেজ কন্ডিশন ভালো থাকে বা সয়েল যদি মানে ফিল ক্যাপাসিটি কন্ডিশন থাকে, অথবা অপোজিট টু ফ্লাডিং কন্ডিশন অথবা সাবমার্জ কন্ডিশন, এক্ষেত্রে মলিবডেনাম অ্যাবিলিটিটা বেশি থাকবে। এগুলো হচ্ছে ফ্যাক্টরস। এরপরে কিছুটা সিমটম আছে ডেফিসিয়েন্সি, মলিবডেনাম ডেফিসিয়েন্সি সিমটম। দেখো যে পাতা কাল হয়ে যাবে, পাতা শর্ট হয়ে যাবে, থিন হবে, এবং দেখো এখানে কলিফ্লাওয়ারের কালার দেখো যে পার্পেল কালার হয়ে যায়, এটা কিন্তু খাওয়া যায় না, ঠিক আছে, নষ্ট হয়ে গেছে ডিউ টু দা ডেফিসিয়েন্সি অফ মলিবডেনাম। এটা নিয়ে কিন্তু অনেক কাজ চলছে বর্তমানে, মলিকুলার লেভেলে অনেক কাজ চলছে। আমি দেখলাম সুইডেন, ডেনমার্ক, জাপান, কানাডাতেও অনেক কাজ করছে, ইভেন জার্মানিতে যারা আমাদের এই কৃষিবিদ যারা আছে তারা অনেকেই কাজ করছে আর কি, যে মলিবডেনাম নিয়ে এই সমস্ত হর্টিকালচারাল ভেজিটেবলস এর উপর আর কি, বা ক্রপস এর উপরে। এরপরে জিঙ্ক তো শেষ, তোমাদের মিড টার্মে ছিল, এই জন্য জিঙ্ক দরকার নেই। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এই সেমিস্টারের আমার পার্ট আর কি। এর কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারো, তোমাদের অনেক সময় আছে, 10 মিনিট আছে আর কি। তোমাদের শীট দেওয়া হয়েছে, শীটগুলো একটু পড়ে নিবা। আর ভেরি সিম্পল কোশ্চেন আমার হইতে সম্ভবত আমার 3টা কোশ্চেন থাকবে, 3 জনের পার্ট তো, 3 থেকে 9টা, 9টা থেকে 7টা, সম্ভবত 3টা পার্ট থাকবে, 3টা কোশ্চেন থাকবে আমার, হয়তো বা বোরন থেকে একটা, মলিবডেনাম থেকে একটা, প্রবলেম সয়েল থেকে একটা। কোনো কোশ্চেন আছে কিনা বলো। তোমাদের নেক্সট আরেকটা ক্লাস আছে না? জি স্যার। জি স্যার। যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে এখানে শেষ করতে পারি। আমার পার্ট ভেরি সিম্পল আর কি, এতটা কঠিন না আমার মনে হয়। যে আমার পার্টে 3টা কোশ্চেন দিব আর কি, 3টা চ্যাপ্টার থেকে 3টা কোশ্চেন। যাই হোক, তো তোমাদের সাথে সামনের সপ্তাহে দেখা হবে, তোমরা খাতাটা রেডি করে রাখো, প্র্যাকটিক্যাল খাতা, আমি সাইন করে তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে, সামনের সপ্তাহে না, পরের সপ্তাহে, সামনের সপ্তাহে হয়তো বা থাকবো না, আমি একটা সময় দিব নি, সামনের সপ্তাহে বৃহস্পতিবার থাকতে পারি, নাও পারি। ঠিক আছে। স্যার আমাদের হচ্ছে মিড টার্ম প্র্যাকটিক্যাল চলবে তো রেগুলার, স্যার এখন না একটু না, খাতা প্র্যাকটিক্যাল পরে হচ্ছে জমা দিই। হ্যাঁ, খাতা জমা দাও পরে, সমস্যা নেই, পরীক্ষার আগে দিলে হবে, আমি হয়তো সাইন করবো, সমস্যা হবে না। ঠিক আছে। ওইটাই স্যার, এখন না লিখ। আচ্ছা, আর পরীক্ষা নিয়ে তোমার একটা কবির স্যারের সাথে কথা বলো, আমি তো তোমার কবির স্যারকে 2টা কোশ্চেন দিয়ে দিব, সে পরীক্ষা নিয়ে নেবে। আমি যেহেতু থাকবো না আর কি, আমার কিছু মিটিং আছে, কিছু প্রেজেন্টেশন আছে ঢাকায়, এই জন্য আমি চলে যাবো হয়তো বা সোমবারে। খাতা একেবারে ফাইনালের সময় জমা দিলে হবে, তাই না? না না, ফাইনাল সময় না, ফাইনালের আগে, কারণ ফাইনালের সময় হলে দেওয়া নাকি খাতা লিখতে পারবো না, স্যার সাইন। এখন হচ্ছে প্র্যাকটিক্যাল টানা শুরু, তো তারপরে আবার 19 তারিখ থেকে ফাইনাল শুরু, থিওরি। তো না না স্যার না, একটু প্যারা হয়ে প্র্যাকটিক্যাল যাবে। টানা শুরুর ভিতর লিখতে হবে, বেশি না তো। অঙ্ক এটা তো মনে করো অল্প একটু, 3-4 পৃষ্ঠা, স্যার, আর ওইভাবে না, লিখতে ছোট। আর অনেক সব স্যাররাই দিতেছে স্যার। আমরা হচ্ছে ওই যে আপনাকে ঈদের পরে এসে দিই, আপনি সাইন করে দিয়েন না। ঠিক আছে, এমন যেন না হয় যে সায়েন্স ছাড়াই তোমাদের পরীক্ষা শুরু, এমন যেন না হয়, আর বাইরের না এক্সটার্নাল স্যার, আসবে। আমরা ঈদের ঠিক আছে, পরেই দিব, তখন সাইন ওকে, করে সমস্যা দেওয়া নাই, হবে। আমার ক্ষেত্রে সমস্যা নাই, আমাকে জানাইলে হবে। ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা ওকে, স্যার, আসসালামু আসসালাম। আল্লাহ হাফেজ।